ময়দাটা যদি ভাজা হয় তাহলে টেস্ট অনেক ভালো হয়। সত্যিকারের ফিশ মনিয়ে, যেটা ওই ফিশ মুনিয়া নয়, ফিশ মুনিয়ের নয়। টু গুড, বুঝলে, দারুণ। ব্যাস 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 ব্যাস। নমস্কার, আমি শ্রী ভোজনেশ্বর সুরবেক। ভোজবাজির এই এপিসোডে আমরা দেখব শান্তিনিকেতনের সাহেবী খানা। হ্যাঁ, রবি তীর্থে সাহেবী খানা। আমি প্রথম শান্তিনিকেতনে মা বাবার হাত ধরে আসি, সেটা 1980 বা 81 সাল। আমার বয়স তখন 5-6 বছর। সেবার কোনো এক সন্ধ্যায় আমি, সেটা এরকম ডিসেম্বর মাসে ছিল, শান্তিনিকেতন ট্যুরিস্ট লজে অনবদ্য ফিশ ফ্রাই খেয়েছিলাম, আর তার সঙ্গে শসা, পেঁয়াজ, টমেটোর ডুমো করে কাটা স্যালাড। ওরকম স্যালাড প্রথমবার, আর সেই ফিশ ফ্রাইয়ের স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। শান্তিনিকেতনের খাবার দাবারের একটা প্রধান বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু এই কন্টিনেন্টাল খানা, সাহেবী খাবার দারুণ পাওয়া যায়। আর আমরা এসেছি ফুলডাঙ্গার মিতালি হোমস্টেতে, যেটা শান্তিনিকেতনের কন্টিনেন্টাল খাবারের একটা অন্যতম সেরা ঠিকানা। চলুন মিতালি হোমস্টেতে আমার সঙ্গে চলুন আপনারা। মিতালি হোমস্টেতে কন্টিনেন্টাল খাবার যেমন সুস্বাদু রান্নার গুণে, তার আরেকটা প্রধান কারণ হলো এখানে যেসব উপকরণ, যেমন ধরা যাক লেটুস। এখানে আমরা দেখছি 4 রকম লেটুসের চাষ হচ্ছে। ওরা নিজেরা চাষ করেন লেটুসের। আমি তো দেখে অভিভূত। সেই লেটুসটা আমরা পাই হচ্ছে আমাদের যে সমস্ত এখানে কন্টিনেন্টাল খাবার দেওয়া হয়, এই লেটুস যেমন একটা অন্যতম প্রধান উপকরণ যে সেখানে পড়ে। এটা একটা বিরাট বৈশিষ্ট্য মিতালির, যে কারণে মিতালির কন্টিনেন্টাল খাবার আমার মনে হয় এত সুস্বাদু। তার একটা প্রধান কারণ হচ্ছে এই নিজেদের বাগানে ফলানো লেটুস, এবং পুরোটাই অর্গ্যানিক, জৈব। তার স্বাদই আলাদা, গন্ধই আলাদা। আমরা এখন মিতালি হোমস্টের কিচেনে, না ভুল বললাম, মিতালি হোমস্টের কন্টিনেন্টাল খাবারের কিচেনে। আমার সঙ্গে আছেন রন্ধন পরিবেশিত বটেই এবং মিতালি হোমস্টের কর্ণধার সুকন্যা রায়। সুকন্যা, তোমাকে আমাদের ভোজবাজিতে স্বাগত। নমস্কার। নমস্কার, অনেক ধন্যবাদ। সুকন্যার রান্নার আমি অন্তত 6 বছর ধরে ফ্যান, যবে থেকে আমি মিতালি হোমস্টেতে এসে থাকছি। একটা ঘটনা বলি। আমার এক বন্ধু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক কিংশুক চট্টোপাধ্যায়, ও সস্ত্রীক শান্তিনিকেতনে যেখানেই এসে উঠুক না কেন, ও মিতালি হোমস্টেতে অন্তত একবেলা এসে কন্টিনেন্টাল খায়। আর সুকন্যার হাতে আজকে আমরা দেখব দুটো সুপার কন্টিনেন্টাল ডিশের বানানো, মানে নির্মাণ, এবং তারপরে তো আমাকেও খাওয়াবে, পরিবেশন করবে। দুটো কি কি? একটা হচ্ছে চিকেন স্টেক উইথ, বলে দাও, চিলি ব্যাসিল সস। আর আরেকটা রান্না যেটা করছি ফিশ মুনিয়ার, যেটা ফিশ মনিয়া। এটাও সুকন্যার স্বামী, মিতালি হোমস্টের কর্ণধার কৃষ্ণ দে স্যার, আমি স্যার বলি ওনাকে, উনি আমাকে শিখিয়েছিলেন যে উচ্চারণটা হবে ফিশ মনিয়া।
ফিশ মনিয়ার, মানে ও ফ্রান্সে ছিল অনেক বছর, ফ্রেঞ্চ রান্না নিজে করতো, তো ও আমাকে এই রেসিপিটা শেখায়। আমরা তো ভেটকি দিয়েই করি, ওখানে নানান ধরনের মাছ পাওয়া যায়, তো সেই সব মাছ এখানে পাচ্ছি না, তো আমি এখন সেফ সাইডে থাকি, ভেটকি দিয়েই সবসময় করি। সুকন্যার হাতের রান্না খেয়ে আমি জেনেছিলাম যে ফিশ মনিয়ে হচ্ছে বেসিক্যালি বেক ডিশ। হ্যাঁ, কিন্তু ওর ম্যারিনেশনের জন্য দুধটা থাকতেই হবে, অনেকটা মাখন লাগবে, আর কোনো ফলমূল এটাতে লাগে না, কিন্তু পেঁয়াজ লাগে। হোয়াইট ওয়াইনটা একেবারে মাস্ট। হোয়াইট ওয়াইন কিন্তু একেবারে আবশ্যিক এই রান্নাতে। তার মানে বুঝতেই পারলেন বা আপনারা জেনেই গেলেন যে কি কি উপকরণ ফিশ মনিয়েতে লাগছে। আর ফিশ মনিয়ে সে অর্থে কোনো ওই ভাজাভুজির ডিশ নয়, কোনো ভাজাভুজি নেই। যদি আমরা বেকড একান্তই না করতে পারি তাহলে একটু সতে করা না, প্রথমে একটুখানি সতে না করলে বেকিংটাও ভালো হয় না, মানে ওই যে একটা হালকা মাছের গন্ধ থাকে, সেটা কিন্তু কাটে না যদি না একটু মানে ফ্রাইং প্যানে মাখনের সঙ্গে মাখনটা গরম হলো, না হলে পুরো মাছটা আমাদের পাতুরির মতন যদি ভরে দিই সেটা কিন্তু এটাতে ঠিক হয় না। মাখনে একটু নাড়ার পরে বেকিং ডিশে ঢুকিয়ে দেওয়া, আর শেষের কালে ওয়াইন, ক্রিম আর মাখন আর একবার দিয়ে অফ করা। তো এরকম সুরাঁধুনি যখন আমাদের সঙ্গে আছেন, ভোজবাজির দর্শকরা যখন এরকম একজনকে পেয়েছেন, তো এখানে আমার না কথা বলা সাজে না খাবারের আগে, মানে খাবারটা আমার পাতে আসার আগে। এখন ওভার টু সুকন্যাই আপনাদের দেখাবে, জানাবে যে কিভাবে রান্না হচ্ছে, তার আগে কি কি উপকরণ কিভাবে দিতে হবে। ওভার টু সুকন্যা, তুমি এবার পুরো দায়িত্বটা নিয়ে নাও, আপনারা প্লিজ। তো এই ফিশ মনিয়ারের জন্য আমি ভেটকি ফিলে নিয়েছি, যেটা আমি নিজেই ফিলে তুলি যাতে কাঁটা থাকে না, কিন্তু এখানে একটা মজা আছে যে আমি স্কিনটা রেখে দিই। স্কিনটা রেখে দিলে মাছটা ভেঙে যায় না, আর এটা যে বাসা নয় সেটা কলকাতার লোকেরা জানতে পারে। আর অনেকটা মাখন লাগবে, আর খুব অল্প পেঁয়াজ লাগবে। আর হোয়াইট ওয়াইন যত ভালো কোয়ালিটি হবে তত ভালো হবে, একটু দুধ রাখে, আর একটু ময়দার গুঁড়ো লাগবে। তো এছাড়া সল্ট অ্যান্ড পেপার খুব অল্প অল্প লাগবে। তো আমরা এই রান্নাটা এখন শুরু করতে পারি। মাছটা ম্যারিনেট করার সময় একটু দুধ দিতে হয়। দুধ দিয়ে যদি আধ ঘন্টা বা 20 মিনিট রাখা যায় তো ভালো, আর যদি নাও হয়, মাছ তো খুব পোরাস হয়, দুধটা তখনই টেনে নেয়। তো এবারে এইটা হয়ে গেলে আমরা ফ্রাইং প্যানে, মাখন কিন্তু বেশি, ফ্রেঞ্চ রান্না মানেই মাখন অনেক বেশি, হ্যাঁ, এটা মনে রাখতে হয়, না হলে কিন্তু স্বাদ আসবে না। যাদের মাখন খাওয়া বারণ তারা কিন্তু এটা খেতে পারবে না। ফিশ মনিয়ে একটা ফ্রেঞ্চ ডিশ, এটা সবসময় মাথায় রাখতে হবে। আর প্রথমে মাখন গলে যাওয়ার পরে এই যে পেঁয়াজটা খুব হালকা সতে করতে হবে, জাস্ট কাঁচা ভাবটা যেন চলে যায়। হ্যাঁ, কিন্তু লাল হবে না। না না না, একেবারে লাল হবে না। এটা হওয়ার পরে এটাকে একপাশে সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার পরেই মাছটাকে দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এবার যখন মাছটা রান্না হচ্ছে তখন ওপর থেকে একটু নুন আর গোলমরিচ। এটা না খুব সাটল ফ্লেভার হয়, কোনো কিছুই বেশি হলে ভালো হয় না। নুন কম, কারণ মাখনে অনেক নুন থাকে, তো মাখনের নুনটাও ঢুকবে, তো সেই জন্য কম নুন। এইবারে হয়ে গেল, এটা হালকা এরকম সতে হয়ে গেল, দুদিক ভাজা ভাজা, একটু সাঁতলানো, একদম সাঁতলানো, যেরকম আমরা সাঁতলাই হয়েছে। এইবার এটাকে একটা বেকিং ডিশে তুলে নেব। প্রথমে মাছটাকে না উঠিয়ে নিতে হবে। মাছটা উঠিয়ে নেওয়া হলো, উঠিয়ে নেওয়ার পরে এই পেঁয়াজের ভেতরেই খুব অল্প ময়দা, যেটা আগে রাখলাম, ময়দাটা যদি ভাজা হয় তাহলে টেস্ট অনেক ভালো হয়। অনেকে না শুধু ময়দাটা শেষকালে দিয়ে দেয়, সেটা হলে ভালো হয় না। করে একটু দুধ, এই যে এইটা হয়ে গেল। এবার এটাকে আমরা এই মাছের ওপরে ঢেলে দেবো, এক ধরনের সস তৈরি করলেন। এখন আমি ওভেনের মধ্যে মাছটাকে ঢুকিয়ে দিলাম, মোটামুটি 10 মিনিট বেকড হবে। হ্যাঁ, তো যতক্ষণ মাছটা বেক হচ্ছে 10 মিনিট লাগবে, তো সেই সময়ের মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। চিকেন ম্যারিনেট করার জন্য একটা ডিম লাগবে। আইডিয়ালি গোটা চিকেন হলে একটা গোটা ডিম লাগে, কিন্তু এটা হাফ ব্রেস্ট পিস, তাই অর্ধেক ডিম হলেই চলে যেত। আমি কিন্তু ডিমের কুসুম আর সাদা দুটো একসঙ্গে মেশাই। শুধু সাদা অনেকে দেয়, কিন্তু আমি দেখেছি কুসুমটা দিলে টেস্টটা বাড়ে।
ওকে। আর এই ডিম থাকলে চিকেনটা খুব সফট হয়। আচ্ছা। তো চিকেনের জন্য আমাদের যেগুলো লাগবে পরে, যেমন মাখন এখানে রেখেছি, আর বেশ অনেকটা লেবুর রস লাগবে, আর ব্যাজিল লাগবে। ব্যাজিলটা আমাদের বাগান থেকেই তুলে আনা হলো। তো এটাকে প্রথমে খুব কুচি কুচি করে নেব। তো এখানে আমি যেটা করি যে ব্যাজিলগুলোকে কুচি করে কেটে নিয়ে মাখনটা রেখে দিই, পরে এটা ওভেনে যখন গরম করছি তখন মাখন আর ব্যাজিল একসঙ্গে গলে যায়। আর লেবুর রসটাও দিয়ে রাখি। এটার সাথে আর একটা জিনিস যোগ হবে, হচ্ছে রসুন। থেতো করা রসুন কিংবা রসুন গুঁড়ো এখন যেটা পাওয়া যাচ্ছে, এটাও কিন্তু খুব ভালো হয়। রসুন কুচি দিলে চলবে না? কুচিও দিতে পারো। আচ্ছা। তো এখানে অনেকটা লেবু লাগে, দেখে মনে হয় যেন অনেক অনেক লেবু, কিন্তু খাওয়ার সময় মনে হয় ঠিকঠাকই আছে। সুকন্যা, তুমি বললে যে আগেরটা হচ্ছে ফিশ মনি, একটা ফ্রেঞ্চ ডিশ, আর এই চিকেন এটা কিন্তু ইটালিয়ান। ওইটা ইটালিয়ান? হ্যাঁ, পুরোপুরি ইটালিয়ান ডিশ। আমি ওই সস যেটা রেডি করছি তার মধ্যে একটু পাপরিকা মেশাচ্ছি, খুব সামান্য, যেহেতু সসটা একটু স্মুথ হবে তাই জন্যে রসুনের গুঁড়ো দিয়ে এটার সঙ্গে একটুখানি ম্যাশ করে নিতে হয়। তারপরে তো এটা গলিয়ে নেব, মাইক্রোওয়েভে গলালেই ভালো, ফ্রাইং প্যানে দেবো না, তাহলে ফ্রেশ মাখনের গন্ধটা কমে যায়, সেটাও একটা জানার ব্যাপার। তো এটার সঙ্গে ব্ল্যাক অলিভস কিছুটা দিলে দেখতে খুব ভালো লাগবে বলে ব্ল্যাক অলিভস দেব। ইটালিয়ান রান্নায় অলিভ অয়েলের গুরুত্বটা খুব বেশি, তো অলিভ অয়েল একটু দিতে হবে, শুধু মাখন না। ফ্রেঞ্চ রান্নায় যেমন মাখনটা সবচেয়ে বেশি, অলিভ অয়েলটা জাস্ট মাখন যাতে পুড়ে না যায় তার জন্য দেওয়া, আর এখানে অলিভ অয়েলটা বেশি, মাখনটা কম। ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। তো আমার মনে হয় এবার মাছটা হয়ে যাবে, আমি দেখে নিই। মাছটা যখন আমি ওভেনের ভেতরে ঢোকাবো সবসময় এটা 250-তে সেট করতে হবে। 250-তে 10 মিনিটে জেনারেলি ভেটকি ফিলে পুরোপুরি রেডি হয়ে যাবে। যখন রান্নাটা শেষ হয়ে গেল, ওয়াইনটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাতে নেই, তাই জন্য ওয়াইনটা ফ্রেশ গন্ধটা থাকবে, আস্তে আস্তে ওয়াইনটা কিন্তু মাছের মধ্যে ঢুকে যাবে। ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম, পার্সলি বা সেলেরি হলে খুব ভালো হয়। ঠিক সার্ভ করার আগে আর একবার ফ্রাইং প্যানে হালকা গরম করে নেব, যাতে ওয়াইনটা মাছের সঙ্গে আর ওই দুধের সঙ্গে মিশে যায়। তো চিকেনটা প্রথমে আমরা একটু ডিম দিয়ে ডুবিয়ে রেখেছিলাম, এবারে শুধু ডিম থাকলে তো হয় না, নাহলে অমলেট অমলেট হয়ে যাবে, তাই জন্য ময়দা দিয়ে আগে ডাস্ট করতে হবে। কিন্তু চিকেনের জুসি পার্টটা ভেতরে লক হয়ে যায় ময়দা যদি থাকে, অনেকটা বাঁধুনি দিচ্ছে ময়দাটা। আর এবারে ফ্রাইং প্যানে অলিভ অয়েল দিলাম, খুব বেশি না, জাস্ট চিকেনটা যাতে সুন্দর করে হালকা ব্রাউন হয়ে ভাজা ভাজা হতে থাকে। যদি বেশি পরিমাণে চিকেন থাকে তাহলে একটু ঢাকা দিয়ে দিলে ভালো হয়, তাহলে আস্তে আস্তে ভেতরটা রান্না হবে। আর ওপরটা যখন খুলে নিচ্ছি তখন এক্সট্রা 2-1 মিনিট দিলে চিকেনটা ব্রাউন হয়। নুনটা আমি তখন দিই না, নুনটা শেষকালে দিই, যাতে মাখন আর সবের নুনের পরে আমরা জানতে পারি যে কতটা নুন লাগবে। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় একটা দারুণ কথা বলেছেন, যে নুন যদি সবার আগে দেওয়া হয় রান্না, তাহলে খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটাও একটা কিন্তু ফ্যাক্টর। খাদ্যগুণ নষ্ট হয়ে যায় সেটা একটা, আর একটা হচ্ছে বেশি জল বেরোতে থাকে, তখন জল বেরোতে বেরোতে স্বাদটা নষ্ট করে দেয়, ঠিক। আর সতে করা যায় না। খুব ছোটখাটো কয়েকটা ব্যাপার, কিন্তু রান্না মতো শিল্পে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে নুনটা আমি কখন দেব কখন দেব না, আর যখন রান্নাটা হচ্ছে না তখন একবার এরকম ছুরি দিয়ে একটু দেখে নিতে হয় যে যদি এটা স্মুথলি ঢুকছে, যেভাবে আমরা কেক টেস্ট করি, তার মানে হচ্ছে চিকেনটা রান্না হয়েছে। যদি একটু প্রেস করতে হচ্ছে, তার মানে রান্না এখনো হয়নি। তোমার এখন কি অবস্থায় আছে এটা? এটা আর একটু হবে, কিন্তু একটু মানে একটুই, মানে 1 মিনিট। তো এটাকে একটু বারে বারে উল্টে পাল্টে দিতে ভালো হয়, যাতে দুদিকটাই হালকা ভাজা ভাজা হয়ে গেল। তো যেহেতু এখানে আমি এবারে যেটা মাখিয়ে রেখেছিলাম, তোমাদের মনে আছে যে মাখন, ব্যাজিল, অলিভস আর অলিভ অয়েল একসঙ্গে করেছিলাম, এবার এইটা ঢেলে দিচ্ছি এটার উপরে।
এবারে যাতে সসটা হালকা ঠিক হয়, নাহলে মাখনটা সেপারেট হয়ে থাকে, তো ওই একটুখানি ময়দা দেব। এখানে কোনো ক্রিম লাগবে না। আর এই স্টেজে যখন পুরো রান্নাটা শেষ হয়ে গেছে তখন কিন্তু নুনটা স্প্রিঙ্কল করতে হবে। যারা হালকা মিষ্টি টেস্ট ভালোবাসে এটাতে একটু হানি দিলে খুব ভালো হয়। যখন রান্নাটা পুরো শেষ হয়ে গেছে তখন আমি একটু হানি দিচ্ছি। হানিটা দিলে একটা গ্লেজ আসে, হালকা মিষ্টি টেস্ট আসে, যেহেতু এখানে নুন টুন সবই আছে, তো হানির জন্য আলাদা করে খুব মিষ্টি লাগবে না, কিন্তু স্বাদটা খুব সুন্দর আসবে। একটা ফরাসি আরেকটা ইটালিয়ান, দুটো বিদেশি রান্না কিন্তু কত তাড়াতাড়ি হয়ে গেল। সুকন্যা আমাদের শিখিয়ে দিল কিভাবে খুব খুঁটিনাটি ছোটখাটো জিনিস মন দিয়ে খেয়াল রাখতে হয়, তাহলে কিন্তু রান্না ঠিকঠাক হয়। তো এবার রান্নাটা একটা প্লেটের মধ্যে দিলাম, ওপর থেকে ওই এক্সট্রা অলিভ অয়েল, বাটার সবকিছু দিয়ে দিলাম, আর একটু ফ্রেশ ব্যাজিল ওপর থেকে দিয়ে দেবো। তো এবারে দুটো রান্নাই রেডি হয়ে গেছে। একটা হচ্ছে ফ্রেঞ্চ স্টাইল ফিশ মনিয়ে, আর একটা হচ্ছে ইটালিয়ান স্টাইল চিকেন স্টেক উইথ চিলি, ব্যাজিল অ্যান্ড অলিভস। তাহলে তুমি রেড ওয়াইন খাবে না হোয়াইট ওয়াইন খাবে? দেখো, আজকে হচ্ছে আমাদের ভোজবাজির দর্শকদের আমি তোমার হাতে রাঁধা ফিশ মনিয়ের সঙ্গে মূলত পরিচয় করাচ্ছি। আমাদের প্রধান আকর্ষণ আজকে ফিশ মনিয়ে। অবশ্যই তোমার এই চিকেন স্টেক রয়েছে, কিন্তু মাছের সঙ্গে, মাছের এই ধরনের প্রিপারেশনের সঙ্গে রেড ওয়াইন কিন্তু যাবে না, যাবে হোয়াইট ওয়াইন। কেন বলো তো? রেড ওয়াইন জেনারেলি বিফ বা রেড মিটের সঙ্গে সবচেয়ে ভালো যায়। ঠিক, বা চিকেনের সঙ্গেও যায়, কেন হবে, চিকেনের সঙ্গে, ফিশের সঙ্গে যায়, ফিশের সঙ্গে ঠিক যায় না। তার কারণটা হলো একে অন্যের পরিপূরক এই হোয়াইট ওয়াইন আর মাছটা। আর মাছের নিজস্ব ফ্লেভারটাকে হোয়াইট ওয়াইন ওটা থাকতে সাহায্য করে। ওই যে বললাম, একে অন্যের পরিপূরক, এখানে সাটল টেস্টটাকে বজায় রাখে হোয়াইট ওয়াইন। সেই জন্য তুমি আমাকে হোয়াইট ওয়াইন দাও। মাছটা দিই তোমাকে অল্প করে, ব্যাস। চিয়ার্স, উল্লাস, আনন্দ। জেকবস ক্রিক হোয়াইট ওয়াইন, কিছু বলার নেই। এবার আমার সেই স্বপ্নের ফিশ মনিয়ে, সত্যিকারের ফিশ মনিয়ে, যেটা ওই ফিশ মুনিয়া নয়, ফিশ মুনিয়ের নয়। মাছের কোনো আষ্টে গন্ধ নেই, কিন্তু আপনারা দেখেছেন যে একেবারে টাটকা ভেটকি দিয়ে রান্না করা হয়েছে। এখানে কিন্তু সুকন্যার হাতের ম্যাজিকে সেই আষ্টে গন্ধটা চলে গিয়েছে, অথচ মেছো ব্যাপার যেটা, সেটা কিন্তু পুরো মাত্রায় বজায় আছে এই ফিশ মনিয়ে। সেখানে কিন্তু এতটুকু বিচ্যুতি হয়নি। আর তুমি ওয়াইনের স্বাদও পাচ্ছ। ওয়াইনের স্বাদ পাচ্ছি, ভেটকির স্বাদ পাচ্ছি, মাখন, দুধ এগুলোর স্বাদ পাচ্ছি, আর তো এই সুরারও স্বাদ পাচ্ছি। এই পরিবেশ, মিতালি হোমস্টের এই লনে বসে ওয়াইন দিয়ে ফিশ মনিয়ে খাওয়া, এই অভিজ্ঞতা কিন্তু আমার আগে হয়নি। হোয়াইট ওয়াইন এবং ভেটকি মাছের এই ফরাসি ডিশ, এটা আমার মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে আমার রসনা। সেজন্যই তো আমরা ভোজবাজি তো এই ম্যাজিকগুলোই দেখায়, চমকগুলোই দেখায়, তাই না? এবারে তোমাকে চিকেনটা দিয়ে দিচ্ছি, ছোট্ট পিস চিকেন, তার সঙ্গে অলিভ, আর একটু ব্যাজিল সসটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ব্যাজিল সসটা, এটাই তো এর সবচেয়ে বড় আকর্ষণ। লেমন ব্যাজিল সস। টু গুড, বুঝলে? দারুণ।
চিকেনও সেই একই ব্যাপার, মুরগির গন্ধটা পাচ্ছি। এই ব্ল্যাক অলিভটা একটা অন্য মাত্রা এনে দিয়েছে গোটা ডিশটাতে। এছাড়া তোমার ব্যাজিল লিভ যেটা তুমি দিয়েছো আছেই, কিন্তু অলিভটা মানে এটা অদ্ভুত, ওই কেকের উপর আইসিং বলে না, সেটা এখানে অলিভ করে দিয়েছে। শান্তিনিকেতন কিন্তু কন্টিনেন্টাল ডিশের একটা অন্যতম সেরা জায়গা। এটা কেন, কি তোমার মনে হয়? ছোটবেলা থেকে দেখেছি যে এখানে কিন্তু আমার বাবাও চিকেন রোস্ট রান্না করতেন। শুনেছি রবীন্দ্রনাথের পরিবারে অনেক কন্টিনেন্টাল ডিশ রান্না হতো, আর ওনারা 5 কোর্স কন্টিনেন্টাল ডিশ খেতেন। আর আমি যেহেতু এখানে পড়েছি, তখন আমরা অনেক ধরনের স্টুডেন্টদের দেখতাম যারা বিদেশ থেকে এসেছেন, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, কোরিয়ান, জাপানিজ, চাইনিজ। তো ওদের জন্যও বাঙালি রান্না প্রত্যেকদিন খাওয়া খুব কষ্টের, তো ফলে ওরাও খুঁজে বেড়াতো। তো সেটা আমরা সবাই জানি যে সবাই একটু অন্যরকম খেতে ভালোবাসে, সেই জন্য রান্নাগুলো আরো বেশি মানে ইভলভ করেছে আমার মনে হয়, সেটা আর একটা দিক। ঠাকুরবাড়ির লোকজন 5 কোর্স কন্টিনেন্টাল খেতেন, বিশেষ করে ডিনারে। এটা কিন্তু আমি জেনেছি ঠাকুরবাড়িরই এক কন্যার কাছ থেকে। হ্যাঁ, মানে লাঞ্চে পুরো বাঙালি, আর ডিনারে পুরো কন্টিনেন্টাল। আর সেই মজার ঐতিহ্যটা আমি বজায় রেখেছি মিতালিতে, কারণ আমি গেস্টদেরকে বলি বাঙালি রান্না হেভি হয়, তাই জন্য দিনের বেলা লাঞ্চের জন্য বেশি ভালো, আর কন্টিনেন্টাল ডিশ জেনারেলি লাইট হয়, তাই জন্য ডিনারে হালকা খেলে সবসময় ভালো থাকে শরীর। তো আমি সেটাই চালিয়ে যাচ্ছি এখনো। ভোজবাজির দর্শকদের পক্ষ থেকে এবং টিম ভোজবাজির পক্ষ থেকে তোমাকে অশেষ ধন্যবাদ এবং নমস্কার। এবং ধন্যবাদ তোমাদেরকেও, এবং তোমরা এলে। অবশ্যই এটা এলাম, এটা আমাদের প্রাপ্তি তোমার কাছে, এবং তোমার এই দুটো অসাধারণ রান্না খেলাম, এবং তুমি এত ওয়াইন খাওয়ালে এত ভালো। ভোজবাজির দর্শকরা আজকে মিতালি হোমস্টের কর্ণধার সুকন্যার কাছ থেকে জানতে পারলেন দুটো দুর্ধর্ষ কন্টিনেন্টাল ডিশ, এবং রেসিপিটা দেখলেন, তারা ইনগ্রেডিয়েন্টস জানলেন, কি কি দিতে হবে, কিভাবে দিতে হবে। আমার মনে হয় যে শান্তিনিকেতনের এই জায়গাটা, যে কন্টিনেন্টাল ডিশ এখানে এত ভালো, কিন্তু কেন ভালো, আরো কত ভালো করা যায়, এই ব্যাপারটা কিন্তু মিতালি হোমস্টেতে সুকন্যা অহরহ চালিয়ে যাচ্ছে। ফলে আজকে আমাদের একটা এই এপিসোডে, ভোজবাজির এই এপিসোডে আমাদের একটা বিরাট প্রাপ্তি। তো এর পরের এপিসোডে দেখা হচ্ছে। শান্তিনিকেতন থেকে আপাতত আমরা বিদায় নিচ্ছি, এরপর আসবো নতুন কোনো চমক নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি শ্রী ভোজনেশু সুরবেক আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি আপাতত। এরপর আসছি নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন একটা কোনো চমক নিয়ে। ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল ভোজবাজি। দেখুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।